হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। সালটা 2017, ক্লাস 11-এ তখন পড়ি। সময়টাও এরকমই, শীতকাল, আর দিনটা সরস্বতী পূজার দিন। সকালে কোচিংয়ে গিয়ে আমাদের কোচিংয়ের শিক্ষক মহলে দেখি কেমন এক উচ্ছৃঙ্খল ভাব। দুজন শিক্ষক হঠাৎ দেখলাম খুব আনন্দিত মুখ নিয়ে হঠাৎই দেবী সরস্বতীর প্রতিমাকে প্রণাম করে বাইক নিয়ে বেরিয়ে গেলেন। অন্যান্য শিক্ষকদের মুখে জানতে পারলাম ওনারা প্রাথমিকে চাকরি পেয়েছেন, স্কুল চয়েস করতেই তাই বেরিয়ে গেলেন। সে দিনটা এখনও মনে আছে স্পষ্টভাবে, স্যারদের সেই অবস্থায় মুখগুলো মনে আছে। বুঝলাম ওনারা নাকি অনেক দিন পর চাকরিটা পেলেন, মানে এক্সাম অনেক দিন আগেই ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু চাকরিটা বহুদিন পর পেলেন। তারপর 2018 সালে উচ্চ মাধ্যমিক পাস করার পর যখন সরকারি কলেজে ডিএলএডের চান্স পেলাম, সরকারি ট্রেনিংটা পেয়েছি, করবো কি করবো না তা জানার জন্য ওই দুজন শিক্ষকের মধ্যে একজনের সাথে দেখা করি। ভাবছিলাম কি গ্র্যাজুয়েশনই করবো না ট্রেনিংটা যখন পেয়েছি সরকারিতে করেই নেবো, কারণ সরকারিতে আপনারা জানেন খরচটা অনেক কম। উনি আমাকে অবশ্যই ট্রেনিংটা করতে বললেন, উনি খুব খুশিও হয়েছিলেন। তারপর থেকেই পথ চলা শুরু, এখনও চলছে। এই তো সেদিন টেট পাস করলেন, এত তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবেন? আপাত দৃষ্টিতে যেটা মাত্র 2 বছর, সেটা বাস্তবে 7-7টা বছর। আমাদের মনে হচ্ছে এই তো 2022-এর ডিসেম্বরে এক্সাম দিলাম, এই তো 2 বছর জাস্ট। কেমন যেন একটা আমরা অভ্যাস করে ফেলেছি, তাই না? 2014, 17 এদেরও তো অনেক দিন অপেক্ষা করার পর তারা চাকরিটা পেল। ভালো করে ভেবে দেখলে দেখা যায় 2-1 বছর নয়, 7-7টা বছর। যারা 2018-20-তে ডিএলএড সেশন, 18, 19, 20, 21, 22, 23, 24 দীর্ঘ 7-7টা বছর তাদের জীবন থেকে চলে গেছে। 5 বছর দীর্ঘ অপেক্ষার পর আপনি টেটে বসতে পেরেছেন, ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ারও করেছেন। তারও 2 বছর পর ইন্টারভিউ হতে চলেছে। এর পরেও যদি না হয়, মেনে নিতে পারবেন তো? পারবেন খালি হাতে ফিরে যেতে? সেদিন আমাদের কোচিংয়ে সব শিক্ষকদের মুখে কিন্তু হাসি ছিল না। সবাই দুজন টিচারকে অ্যাপ্রিসিয়েট করলেও সবাই কিন্তু খুব যে খুশি ছিল তেমন না। কারণটা এক্সামটা ওনারাও দিয়েছিলেন, চাকরিটা কিন্তু ওনারা পাননি। সেই দিনটি আমার এখনও মনে আছে এবং স্পষ্ট মনে আছে, যেমন সেই দিনটাতেই আজকে কল্পনা করতে পারছি এতটা। সামনেই তো সরস্বতী পুজো আসতে চলেছে, এই কল্পনাটা আমাদের জীবনেও সত্য হতে পারে যদি এই লড়াইয়ের পরিণাম আমাদের পক্ষে হয়। তাহলে হতে পারে সরস্বতী পুজোর দিনই আপনার মোবাইলে মেসেজ এলো, ইউ আর প্রভিশনালি সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার। আমাদের মধ্যেও সবাই টেট কোয়ালিফাইড, কিন্তু চাকরিটা কি সবাই পাবো? হ্যাঁ পাবো, যদি সত্যি 50,000 ভ্যাকেন্সি আসে, একটা ছেলেও বাকি থাকবে না। সুদূর 23 জেলা থেকে বিশেষভাবে সক্ষম দাদা দিদিরা সেদিন আসবেন, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আসবেন মধ্যবয়স্ক সহযোদ্ধারাও। কেন আসবেন জানেন? কারণ ওনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনি যদি অপেক্ষা করেন কবে আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে, তাহলে অপেক্ষা করতে পারেন। দীর্ঘ 2 বছর ধরে বহু আন্দোলন, বহু আইনি লড়াই হয়েছে, হয়তো আরও লড়তে হতে পারে, কিন্তু আমরা চাইলেই এই লড়াই হতে পারে শেষ লড়াই। ভাবছেন না তো? আমি তো প্রতিবারেই যাই, একটাবার যদি নাই যাই কি হবে? আরে আমি তো একবারও যাইনি, আরে এবারে গিয়েই কি করব? এই ধরনের প্রশ্ন মাথায় আসলে লড়াইটা সারা জীবন চলেই যাবে। একদিন হয়তো নোটিফিকেশনও আসবে, ভ্যাকেন্সিও আসবে, কিন্তু দেখবেন সেটা না আসারই সমান। আপনি এর আগে কতবার গেছেন না একবারও যাননি, জানার প্রয়োজন নেই। এবারে আপনাকে যেতে হবেই, এটা অনুরোধ নয়, নির্দেশ। আপনি আপনার 10 জন বন্ধুকে যেতে বলুন, রাজি করান, দেখবেন 5 জন বন্ধু আপনার সাথে যাবেই। কারণ নোটিফিকেশন তো আসবেই, আজ না হয় কাল, কিন্তু ভ্যাকেন্সিটা ইম্পর্ট্যান্ট। যদি 52,149 জনের জন্য মাত্র 10 থেকে 12,000 সিট অ্যালট করা হয়, তাহলে কিন্তু সব স্বপ্ন ভেঙে যাবে। আর এমন না যে এই বছর হলো না, আবার পরের বার ইন্টারভিউ দেবো,
টেট সার্টিফিকেট তো লাইফ টাইম ভ্যালিডিটি, নেক্সট বার ইন্টারভিউ দেবো, তাহলে সে আশায় থেকে যাবে। কারণ প্রাইমারি টেটকে আর 5টা ওয়ান ডে এক্সামের সঙ্গে তুলনা করলে হবে না। এর জন্য আপনি লাখ টাকা খরচ করে ট্রেনিং করেছেন, তারপর টিচার এলিজিবিলিটি টেস্টে পাস করেছেন, এখন চাকরি পাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, জাস্ট একটা স্টেপ। আর হ্যাঁ, চাকরিটা হলে কিন্তু একমাত্র প্রাথমিকেই হবে, কারণ দীর্ঘ 7টা বছর আপনি কাটিয়ে ফেলেছেন। যদি চাকরি হওয়া হতো এর মধ্যে কি হতো না? 7 বছর ছাড়ুন, ডব্লিউপি টেট দেওয়ার পরও তো 2 বছর কেটে গেছে। এর মধ্যে আপনি অন্য কোনো এক্সামে হয়তো দিয়েছেন, হয়তো পাসও করেছেন, কিন্তু চাকরিটা কি পেয়েছেন আলটিমেটলি? পাননি নিশ্চয়ই। তাই এই অডিওটা হয়তো আপনি শুনছেন। আমি চেষ্টা করিনি? হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি। 2022 ডিসেম্বরে ডব্লিউবি টেট, জানুয়ারি 2023 সিটেট পাস করার পর আমি ওই টিচিং প্রফেশনে যে সমস্ত পড়াশোনা সেগুলো ছেড়ে দিয়েছিলাম। আমি জানি এখন ইন্টারভিউ হবে না, তাই এই ব্যাপারে পড়াশোনা করিনি, একদম পুরো কম্পিটিটিভে শিফট করে গেছিলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনেক এক্সাম, 2টো এক্সাম দিয়েছি, কেপি দিয়েছি, কিন্তু দুবারই এক্সামটা সহজেই ক্লিয়ার হলেও মাঠে কিন্তু দুবারই কেটে যায়। তাই যখন বুঝলাম যে এই ডিফেন্সে এখন হচ্ছে না, তখন দেখলাম বিহারে প্রচুর লাখ টিচার রিক্রুটমেন্ট হচ্ছে, লাখ। টিআরই 1 হয়েছে, টিআরই 2 হয়েছে। এটাকে এক্সামটা করে বিপিএসসি টিআরই 1, টিআরই 2 হলো, আমি কোনো খবরই পাইনি। টিআরই 3তে খবর পেলাম, অ্যাপ্লাই করলাম, মাত্র 15-20 দিন টাইম ছিল। তবুও আমার যেহেতু কম্পিটিটিভ পড়াশোনা ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। যেগুলো বেসিক পড়ার জিনিস সেগুলোই পড়ে গিয়েছিলাম। আর ওদের রাজ্যে কিছু স্পেশাল পড়তে হয়, সেটুকু সময় পাইনি, কিন্তু এক্সাম খারাপ হয়নি। 120 মধ্যে এক্সামের মধ্যে ভালো স্কোর ছিল, 82 এর মতো। আমি ভাবছিলাম হয়তো হতে পারে, যেহেতু সবাই প্রিপারেশনের টাইম পায়নি, আমরাও পাইনি, সেহেতু 82 নাম্বারটা খুব একটা কম না। কিন্তু বাড়ি ফিরে দেখলাম যে এক্সাম নাকি কোশ্চেন আউট হয়ে গেছিলো, তাই এক্সাম ক্যান্সেল। আবার প্রস্তুতি শুরু, এক্সাম হবে। 2 মাসের মধ্যে এক্সাম হলো, কিন্তু পরীক্ষাটা অতটাও ভালো হলো না প্রথমবারের মতো। এত টাইম পেলাম, কিন্তু অতটাও ভালো হলো না। যে কোনো কারণে হতে পারে, টাইম ম্যানেজমেন্ট হয়নি, অনেক কিছু কারণ হতে পারে। এক্সাম কিন্তু খুব একটা ভালো হয়নি, আগের মতো অতটা ভালো হয়নি, কিন্তু প্রস্তুতি ভালো ছিল। 16 নভেম্বর, 4-5 দিন আগে রেজাল্ট দিয়েছে। আমাদের গ্রুপের যারা বিহার থেকে এক্সাম দিতে গিয়েছিলাম, একটা গ্রুপ খুলেছিলাম, আমাদের গ্রুপে অধিকাংশ ছেলেরই হয়ে গেছে, কিন্তু আমি 4 নাম্বারের জন্য জাস্ট হয়নি। আপনারা অনেক এক্সাম দিয়েছেন, অনেক এক্সাম ক্র্যাক করেছেন, কিন্তু আলটিমেটলি যে জবটা পাওয়ার সেটা হয়তো পাননি। আর কেউ হয়তো শুধুমাত্র প্রাথমিকটার জন্যই পড়াশোনা করেছেন, প্রাথমিকটার জন্যই লেগে আছেন, যে শুধুমাত্র পড়লে প্রাথমিকই করবো, অনেকে আছে, সেটা কথা না। আর দেখুন উপরে যে ভেন ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, ঐক্যমঞ্চ অ্যাসোসিয়েশন, এরা কারা? এরা আমার আপনার মতনই একজন সাধারণ 22 টেট পাস। ওনারা আমাদের বুঝিয়েছেন যে টেট পাস করে গেছি মানেই যে চাকরি হয়ে যাবে তেমন না। ওনারাই আমাদেরকে বুঝতে শিখিয়েছেন যে কত রকম আইনি জটিলতা হতে পারে, করার পরেও যে কত লড়াই বাকি আছে সেটা ওনারা দেখতে শিখিয়েছেন। ঐক্যমঞ্চ এবং অ্যাসোসিয়েশনে যারা প্রতিনিধিত্ব করছেন, ওনারা আমার আপনার মতো সাধারণ হয়েও কিন্তু বিশেষ, কারণ এই লড়াইয়ে ওনারা নিঃস্বার্থভাবে, চাকরিটা সবাইকারই দরকার, কিন্তু এই যে এত ঝামেলা, এত যে আইনি জটিলতা, এই পুরো ব্যাপারটা যে সামলাবো, এই যে প্রতিনিধিত্ব করব, একটা দলের নেতৃত্ব দেবো, পুরো এটা তো নিজস্ব কোনো ব্যক্তিগত ওনাদের স্বার্থ নেই। পুরো এত ঝামেলা, কত হেডেক বুঝতে পারি যখন লাইভগুলো দেখা যায়, ওনাদের বোঝা যায় যে ওনারা কত কষ্ট করছেন। তো আমরা তো যেমন সারাদিনকে এমন কিছু করানো হয় না, কিন্তু ওনাদের যে কত কাজ, ওনার যে লাইফটাকে, নিজের লাইফটাকে পুরো স্যাক্রিফাইস করে দিয়েছেন পুরো 22 স্টেটের জন্য। এমন না যে ওনারা আন্দোলন করছে বলে ওনাদেরকে আগে চাকরি দেওয়া হবে, ইন্টারভিউ বেশি মার্কস দেওয়া হবে, এমন কিচ্ছু না। বরঞ্চ ওনারা যে আন্দোলন করছে, ওনারা যে ক্যামেরার সামনে থাকছে, এতে ওনাদেরকে বিপদে পড়তে হচ্ছে, সামনে ওনাদেরকে অনেকে থ্রেটও দিচ্ছে। দুই দলের কিন্তু কাজ একই, ব্যক্তিগত স্বার্থ নয়, আমাদের সবাইকারই স্বার্থে ওরা কাজ করছে। হ্যাঁ, হতে পারে যে কারোর সাথে মতভেদ আলাদা, মানে ওনারা যে নীতিতে বা যে পথে চলছে, হয়তো অন্য দল সেই পথে চলছে না, হয়তো ঐক্যমঞ্চের কিছু ডিসিশন অ্যাসোসিয়েশন মেনে নিতে পারছেন না, বা অ্যাসোসিয়েশনের কিছু ডিসিশন বা কিছু পথ চলা ঐক্যমঞ্চের কাছে মনে হচ্ছে হয়তো এটা প্রয়োজন নেই, এইভাবে হয়তো মতভেদ সৃষ্টি হয়েছে। কিন্তু ওদের উদ্দেশ্য কিন্তু এক, বা 22 স্টেট পাসের ইন্টারভিউ নোটিশ, 50,000 ভ্যাকেন্সি সহ। অনেকবারই দেখা গেছে যখন অ্যাসোসিয়েশন ডাক দিয়েছে, তখন ঐক্যমঞ্চের যারা সাপোর্টার তারা যায়নি। আবার ঐক্যমঞ্চে যখন ডাক দিয়েছে আন্দোলনে, তখন দেখা যাচ্ছে অ্যাসোসিয়েশন যারা সাপোর্ট করে, ওদের ধ্যান ধারণে যারা বিশ্বাসী, তারা দেখা গেছে রাজপথে নামেনি। এইবারের লড়াই কিন্তু সেভাবে ভাবলে মোটেই হবে না, এটা শেষ লড়াই, এটা আমাদেরকে দেখাতে হবে এই দশকের সবচেয়ে শ্রেষ্ঠ আইন অমান্য আন্দোলন। কারণ এই আন্দোলনে 50,000 ভ্যাকেন্সির দাবি থাকছে, 5 থেকে 10,000 জনকে নাম দিতেই হবে।
ঐক্যমঞ্চ অ্যাসোসিয়েশন এইসব ভাবলে হবে না। আমাদের একটাই পরিচয়, আমরা 22 স্টেট। আমাদেরকে সবাইকে নামতে হবে। কে আন্দোলনে ডাক দিয়েছে আমাদের দেখার প্রয়োজন নেই। 26শে নভেম্বর শুধু ডেটটা মাথায় রাখুন, কে ডেকেছে মাথায় রাখার দরকার নেই। মনে রাখবেন 22 স্টেট ডেকেছে। যদি চাকরিটা পেতে হয়, 50,000 ভ্যাকেন্সিস পেতে হয়, অবশ্যই 26 নভেম্বর আসুন। নিজে আসুন, 5 জনকে 10 জনকে যতজন পারেন আনুন। কারণ আন্দোলনে গিয়ে কিন্তু কাউকে দেখে বুঝতে পারবেন না কি অ্যাসোসিয়েশনকে ঐক্যমঞ্চ, কারো গায়ে লেখা থাকবে না। পুলিশে যদি তুলে নিয়ে যায় দেখবে না কে কারা অ্যাসোসিয়েশনের সাপোর্টার, কারা ঐক্যমঞ্চের সাপোর্টার। কারণ এগুলো কোনো রাজনৈতিক দল নয়, এগুলো আমার আপনার স্বার্থে তৈরি করা দল, মতভেদের জন্য আলাদা হয়ে গেছে। 26শে নভেম্বর আমি আসছি, সবাই যাচ্ছে, আপনাকেও যেতে হবে। কারণ এই লড়াই বাঁচার লড়াই।